আসসালামু আলাইকুম। আজ ২৪শে মার্চ ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফাঁস হলো আওয়ামী লীগ পুনর্বাসনের গোপন চক্রান্ত। এনসিপি নেতাদের নসিহত করলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক। এবার বিস্তারিত। গণঅভ্যুত্থানের পর হত্যা মামলায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের একাংশ কারাগারে, বাকিরা পলাতক। জাতিসংঘের তথ্য অনুসন্ধান অনুযায়ী হত্যাযজ্ঞে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি রাজনৈতিক দলের প্রধান সমকাল পত্রিকাকে বলেছেন, সরকারের চিন্তা হলো যারা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পরিত্যাগ করে ১৫ বছরের সব অপকর্মের জন্য দায় উন্মোচন করে জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসতে চান তাদের আসতে দেয়া হবে। অতীতে মানবাধিকার নিয়ে কাজ করেছেন সরকারের এমন একজন উপদেষ্টাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, এর সমান্তরালে আরেকটি প্রচেষ্টা চলছে, তা শেখ হাসিনার বদলে অন্য কাউকে দলের দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনা। রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে এ দায়িত্ব দেয়া হতে পারে বলে আলোচনা আছে, তবে তিনি বিদ্রোহী হতে রাজি নন। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাদের মধ্যে শুধু সাবের হোসেন চৌধুরী এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন। রিমান্ড চলাকালে সাবের হোসেন একদিনে ৬ মামলায় জামিন পাওয়ায় গত অক্টোবর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন। তার সঙ্গে কথা বলা একজন রাজনীতিককে জানিয়েছেন, শেখ হাসিনা অনুমোদন দিলে এটা হতে পারে, আর সরকারকে দিতে হবে নিরাপত্তার নিশ্চয়তা। তবে এ বিষয়ে সাবের হোসেনের মন্তব্য জানা সম্ভব হয়নি। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনা ঐক্যের প্রতীক, নতুন নেতৃত্বের প্রশ্নই আসে না। একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, পরিশোধিত আওয়ামী লীগ হতে হবে হাসিনার অনুমোদনে। সময় ও পরিবেশ অনুকূলে এলে পরিশোধিত আওয়ামী লীগে ফিরতে পারেন হাসিনা এবং তার পরিবারের সদস্যরা। তাই এতে রাজি নয় সরকার, ছাত্রনেতা এবং অধিকাংশ রাজনৈতিক দল। তাদের মূল্যায়ন, বিদ্রোহী আওয়ামী লীগ গঠিত হলে তা হবে দলটির স্থায়ী বিভক্তি। বিদ্রোহী অংশ মূল দল হিসেবে স্বীকৃতি পেলেও কখনোই শেখ হাসিনার সমর্থকদের সমর্থন পাবে না। ফলে এই দল অন্যদের জন্য তেমন হুমকি হতে পারবে না। দক্ষিণ আফ্রিকায় যেভাবে বর্ণবাদী শাসনের সময়ের অপরাধীদের দায়মুক্তি দেয়া হয়েছিল, একই পদ্ধতিতে বিচার ও অনুশোচনার পর এই আওয়ামী লীগকে সুযোগ দিতে রাজি তারা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে ঘিরে স্বপ্ন বুনছে পতিত আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তবে বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন সোহেল তাজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে, সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকেই এই খবর ছড়াতে থাকে। তবে এবার রাজনীতিতে ফেরার কথা অস্বীকার করলেন সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, আমাকে একা ছেড়ে দেন, আমার বাংলাদেশের এই নোংরা পচা নষ্ট রাজনীতিতে আসার কোনো ইচ্ছা বা আগ্রহ নাই। যদিও এর আগে বিভিন্ন সময় একই কথা বলেছেন সোহেল তাজ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারো সাথে আমার কোনো আলোচনা হয়নি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে ৭১-এর আগের আদর্শে ফিরে যেতে হবে। তিনি বলেন, নোংরা পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই। আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজ। লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন সোহেল তাজ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গণমাধ্যমকে বলেছেন, গণঅভ্যুত্থানে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের বিতর্কিত করা যাবে না। জুলাই আন্দোলনের কয়েকজন ছাত্রনেতার গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। একজন কথা বলছেন, আরেকজন বলছেন না এভাবে হয় নাই, আরেকজন বলছেন তাদের দুজনের একজন মিথ্যা কথা বলছেন।
নুরুল হক নূর দায়িত্বশীল ছাত্রনেতাদের অনুরোধ জানিয়ে বলেন, আপনারা দায়িত্বশীল কথা বলুন, এমন কোনো কথা বলবেন না যা একটি সংকটকে উস্কে দেবে এবং ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা করে দেবে। গণ আন্দোলনে ছাত্র ও তরুণদের ভূমিকা ছিল, তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। একইভাবে বিএনপি, জামায়াত ইসলামী, হেফাজত, খেলাফতের লোকজনও নানাভাবে নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তবুও হাসিনার সঙ্গে আপোষ করেননি। রাজনৈতিক নেতাদের এই আপোষহীন লড়াই এই প্রেক্ষাপট তৈরি করেছে, এটি আমাদের ভুলে গেলে চলবে না। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমরা রাজপথে নেমেছিলাম, এর ফলে গণঅভ্যুত্থান সফল হয়েছে। এই আন্দোলনে আলেম ওলামা ও প্রশাসনের একটি বড় অংশ শেষ দিকে আমাদের কাতারে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীও এক পর্যায়ে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। কাজেই সেনাবাহিনী কিংবা পুলিশকে কখনোই বিতর্কিত করা যাবে না, এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যারাই আমরা সরকার গঠন করি সে সময় রাষ্ট্র চালাতে তাদের সহযোগিতা প্রয়োজন হবে। যারা এসব প্রতিষ্ঠান কলঙ্কিত করেছে তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। দেশে গণতন্ত্রের উত্তরণের জন্য মতের ভিন্নতা থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে সাবেক এই ভিপি বলেন, তবে আওয়ামী লীগকে নিয়ে নয়, এই দল নিয়ে কোনো আলোচনা তো নয়ই, নির্বাচনও করা যাবে না। তারা গত 16 বছরে আমাদের উপর অনেক বর্বরতা চালিয়েছে, ভিন্ন মতের কাউকে ঘরেও থাকতে দেয়নি। সুতরাং তাদের নিয়ে কোনো ধরনের আলোচনা নয়, তবে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলো এর মধ্যে চলবে। বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংয়ের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে 9 এপ্রিল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। আশিক মাহমুদ বলেন, বিনিয়োগের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে, আর 90 দিন পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তিনি বলেন, 7 এপ্রিল থেকে ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হবে, তবে সেই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 9 এপ্রিল সকালে রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেদিনই স্টারলিংয়ের ব্যবহারও শুরু হবে। এই ইন্টারনেট সেবা ব্যবহার করে 9 তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার হবে। সম্মেলনে 50টিরও বেশি দেশ থেকে 550 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে 2000 প্রতিনিধি থাকবেন। তিনি আরও বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরেজমিনে তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানোর এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। এর আগে 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালু করার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি একটি চিঠিতে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। এবার তুরস্কের খবর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশটি। ইমামোগলু তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এক্রেম ইমামোগলু রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল রোববার। সেই দিনই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে গ্রেপ্তার দেখানোর কয়েকদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে ইমামোগলুকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইমামোগলুকে অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে ইতোমধ্যে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হেফাজতে নেয়ার আগে এক্স অ্যাকাউন্টে ইস্তাম্বুলের মেয়র লেখেন, আমি কখনো মাথা নত করব না। বিবিসি বলছে, তাকে আটকের প্রতিবাদে তুরস্কের 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত ঘটে। তবে এরদোয়ান এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন।
শান্তি বিঘ্নিত করার এবং জনগণের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করার অভিযোগ করেছেন সিএইচপির বিরুদ্ধে। গত বুধবার দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আরও 105 জনের সঙ্গে ইমামোগলুকেও আটক করা হয়েছিল। আটককৃতদের মধ্যে অন্যান্য রাজনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীও রয়েছেন। এর প্রতিক্রিয়ায় তুরস্কে বিক্ষোভ শুরু হয়, যা টানা 5 রাত ধরে চলমান রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে তুরস্ক জুড়ে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা গেছে। বিক্ষোভকারীদের উপর ছোড়া হয়েছে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট। বিক্ষোভে অংশ নিয়েছিল লাখো মানুষ। রোববার সন্ধ্যার দিকে ইস্তাম্বুলের সিটি হলের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের অনেককে তুরস্কের পতাকা দোলাতে এবং সারিবদ্ধ দাঙ্গা পুলিশের সামনে স্লোগান দিতে দেখা গেছে। সমালোচকেরা এই দমন পীড়ন গত বছর স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের উল্লেখযোগ্য পরাজয়ের পর এরদোয়ানের 2 দশকের বেশি সময় ধরে শাসনকাল দীর্ঘায়িত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তবে নতুন এই বিক্ষোভের ফলে এরদোয়ান চাপে পড়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনুসরণ এবং অনুকরণ এই দুটো শব্দের সঙ্গে সবারই পরিচয় আছে। আপনি কখনোই অনুকরণ করবেন না। অনুকরণ মানে নকল করা, অর্থাৎ ওই ব্যক্তিটির মতো আপনি হতে চান, ওই ব্যক্তিটির মতো আপনি সকল কিছু নকল করতে চান, তাহলে আপনি ব্যর্থ। কারণ আপনার মধ্যে নিজের একটা সত্তা আছে, প্রতিভার আগুন আছে। আপনি যদি তার সফলতার পথকে অনুসরণ করেন, মানে তিনি কীভাবে কি পন্থায় সফল হয়েছেন সেটাকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনার জন্য কাজে লাগবে। কারণ আপনি যা হয়ে উঠবেন তা একান্তই আপনার, তা স্বতন্ত্র, তা একেবারেই নিজস্ব। সুতরাং অনুকরণ নয়, বরং অনুসরণ করুন, অন্যের কর্মপন্থা অনুপ্রাণিত হন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প ক্ষমতায় এসেই চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন। পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীনও। এমন অবস্থায় 2 পরাশক্তির শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি বলেছেন, চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবে। এমনকি চীন এবং আমেরিকা যুদ্ধ করলে উভয়ই হেরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মার্কিন সিনেটর স্টিভ ড্রেইন্স এবং বেইজিংয়ে মার্কিন ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় জানিয়েছেন। ইংরেজি ভাষার চায়না ডেইলি সংবাদপত্র অনুসারে লি বলেন, চীন এবং আমেরিকা যদি শান্তি স্থাপন করে তাহলে আমরা উভয়ই লাভবান হব। যদি তারা যুদ্ধ করে তাহলে আমরা উভয়ই হেরে যাব। সংঘর্ষের পরিবর্তে আমাদের সংলাপ এবং উইন উইন সহযোগিতার মাধ্যমে লড়াই করা উচিত। আমরা আশা করি যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সুস্থ, স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করবে চীন এবং আমেরিকা। চীনের এই প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চীন সর্বদা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের কোম্পানিগুলোকে স্বাগত জানায় এবং তাদের বৈধ দাবিগুলো সক্রিয়ভাবে পূরণ করার পাশাপাশি দেশি বিদেশি কোম্পানিগুলোকে সমানভাবে বিবেচনা এবং একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবে চীন। মার্কিন সিনেটর স্টিভ ড্রেইন্স বলেন, আমরা যখন চীনের দিকে তাকাই তখন দেখি 1991 সালে চীনের অর্থনীতি প্রায় $500 বিলিয়ন বা তারও কিছু বেশি ছিল। গত 34 বছরে আমরা চীনের বৃদ্ধি এবং পরিবর্তন লক্ষ্য করেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ড্রেইন্স ও অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আরও উচ্চ স্তরের সংলাপের আশা প্রকাশ করেছেন। মার্কিন এই সিনেটর এর আগে আমেরিকান ব্যবসায়িক নির্বাহীদের সাথে বেইজিংয়ে বার্ষিক চীন উন্নয়ন ফোরাম 2025-এ যোগ দিয়েছিলেন। চীনা অর্থনীতির সুযোগ ও চ্যালেঞ্জ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য ব্যবসায়ীদের 2 দিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের অনেকেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী লি বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। এছাড়া বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলায় লি কিয়াং বলেন, সম্ভাব্য অপ্রত্যাশিত ধাক্কার জন্য প্রস্তুত চীন। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।